প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইরানের শীর্ষ নেতাদের হত্যায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে জবাবদিহিতার আয়তায় আনার দাবি জানিয়েছে তেহরান। তারপর জানিয়ে দিব, খনিজ সম্পদ ছাড়াই ইসরায়েল এত ধনী হয়ে উঠল কিভাবে। সর্বশেষে জানিয়ে দিব, ইসরায়েল লেবানন 10 দিনের যুদ্ধবিরতিতে সম্মত, ট্রাম্পের ঘোষণা। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে বলে নিতে চাই, আন্তর্জাতিক তাজা সংবাদগুলো সবার আগে শুনতে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ইরানের শীর্ষ নেতাদের হত্যাকাণ্ডের ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে জবাবদিহির আয়তায় আনার দাবি জানিয়েছে তেহরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকেই এ দাবি জানিয়েছেন। বৃহস্পতিবার 16 এপ্রিল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তাসনিম নিউজ এজেন্সি। রুশ বার্তা সংস্থা RIA নভোস্তিকে দেওয়া এক সাক্ষাৎকারে বাকেই বলেন, শুধু ইরান নয়, পুরো আন্তর্জাতিক সম্প্রদায় এই ঘটনার জবাবদিহি দাবি করছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকাণ্ড আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার বিরুদ্ধে অপরাধ। এটি যুদ্ধকর্ম ও মানবতা বিরোধী অপরাধের শামিল। তিনি আরও জানান, 1949 সালের 4টি জেনেভা কনভেনশনের সাধারণ অনুচ্ছেদ 1 অনুযায়ী সব রাষ্ট্র আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলতে বাধ্য। তার মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পদক্ষেপ এসব নীতিমালা লঙ্ঘন করেছে। বাকেই বলেন, জাতিসংঘের সব মধ্যশাসিত রাষ্ট্রকেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানানো উচিত। তিনি জোর দিয়ে বলেন, ইরান নিজেদের অভ্যন্তরীণ ব্যবস্থা এবং আন্তর্জাতিক আইন ব্যবহার করে এই ঘটনার বিচার নিশ্চিত করতে কাজ চালিয়ে যাবে। এর আগে গত 28 ফেব্রুয়ারি ইরানের তৎকালীন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং কয়েকজন সামরিক কমান্ডার হত্যাকাণ্ডের ঘটনার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে বলে দাবি করা হয়। এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনী 40 দিনব্যাপী পাল্টা হামলা চালায়, যেখানে মার্কিন ও ইসরায়েলি সামরিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা হয়। এতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে বলে দাবি করে তেহরান, যার ফলে সংঘাত দীর্ঘায়িত হয়ে আঞ্চলিক উত্তেজনা আরও বেড়ে যায়। পরিস্থিতি শান্ত করতে 8 এপ্রিল 2 সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর করা হয়। পাকিস্তানের মধ্যস্থতায় অনুষ্ঠিত আলোচনায় ইরান 10 দফা প্রস্তাব দেয়, যার মধ্যে মার্কিন সেনা প্রত্যাহার, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণের বিষয় অন্তর্ভুক্ত ছিল। তবে টানা 21 ঘণ্টার আলোচনার পরও কোনো সমঝোতায় পৌঁছানো যায়নি। আস্থার সংকট এবং যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তনের অভিযোগ তুলে ইরানি প্রতিনিধি দল আলোচনায় অগ্রগতি ছাড়াই তেহরানে ফিরে যায়। ভৌগোলিক আয়তনে ছোট এবং উল্লেখযোগ্য প্রাকৃতিক সম্পদবিহীন দেশ ইসরায়েল, তবুও আজ বৈশ্বিক প্রযুক্তি মানচিত্রে অন্যতম নিয়ন্ত্রক। মধ্যপ্রাচ্যের অস্থিরতা এবং আন্তর্জাতিক সমালোচনার মধ্যেও কিভাবে ইসরায়েল এমন অর্থনৈতিক কাঠামো গড়ে তুলেছে তা এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। ইসরায়েলের অর্থনৈতিক বিবর্তনের সূচনা হয় সম্পদের সীমাবদ্ধতা থেকেই। অন্য দেশগুলোর মতো প্রাকৃতিক সম্পদের উপর নির্ভর না করে দেশটি মানব পুঁজি বা দক্ষ জনশক্তিকে মূল শক্তি হিসেবে গ্রহণ করে। প্রয়োজনেই উদ্ভাবনের জননী এই দর্শনকে কেন্দ্র করে তারা একটি উচ্চ মূল্য সংযোজনকারী বা হাই ভ্যালু অ্যাডেড অর্থনীতির দিকে অগ্রসর হয়, যেখানে উদ্ভাবনই প্রতিযোগিতার প্রধান হাতিয়ার। বর্তমানে ইসরায়েল তার জিডিপির প্রায় 6.35% গবেষণা ও উন্নয়ন খাতে ব্যয় করে, যা অন্যান্য দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। উল্লেখযোগ্য বিষয় হল, এই খাতের 91% কার্যক্রম পরিচালিত হয় বেসরকারি খাতের মাধ্যমে, যা আন্তর্জাতিক অঙ্কনে একটি বিরল ঘটনা। ফলে এই খাতে সরকারের প্রত্যক্ষ অর্থায়ন মাত্র 9% নেমে এসেছে। তবে বিশ্লেষকদের ধারণা, বাজার চালিত এই উদ্ভাবন মডেল অত্যন্ত গতিশীল হলেও এটি একটি কাঠামোগত ঝুঁকির জন্ম দিয়েছে, যার ফলে রাষ্ট্রীয় অর্থায়ন কম হওয়ায় দীর্ঘমেয়াদী এবং আমূল পরিবর্তনকারী গবেষণার পথ সংকুচিত হতে পারে, কারণ বেসরকারি খাত সবসময় দ্রুত মুনাফা পাওয়া যায় এমন প্রজেক্ট খুঁজবে। এর ফলে ইসরায়েলি অর্থনীতি বিশ্ববাজারের অস্থিরতার সামনে অত্যন্ত সংবেদনশীল হয়ে পড়তে পারে। বিশেষ করে বিশ্ববাজারে মন্দা দেখা দিলে বিকল্প অর্থায়নের অভাবে এসব উদ্ভাবন কেন্দ্রগুলো বড় বিপদে পড়ার সম্ভাবনা থাকবে। বর্তমানে ইসরায়েলের অর্থনীতির প্রধান ভিত্তি হাইটেক বা উচ্চ প্রযুক্তি খাত। 2024 সালের সংশোধিত তথ্য অনুযায়ী দেশটির জিডিপিতে এই খাতের অবদান 17.3%, যা 1995 সালে ছিল মাত্র 7%। অপরদিকে 2025 সালের প্রথমার্ধের হিসাব অনুযায়ী দেশটির মোট রপ্তানির 57.2%ই এসেছে হাইটেক খাত থেকে। বিশেষ করে সাইবার নিরাপত্তা খাতে বিনিয়োগ দ্রুত বৃদ্ধি পাচ্ছে, যা 2025 সালের মোট বিনিয়োগের প্রায় 38%। তবে এই উচ্চ প্রবৃদ্ধির পাশাপাশি একটি বড় ঝুঁকিও তৈরি হয়েছে, দ্বিমুখী অর্থনীতি বা ডুয়েল ইকোনমি।
হাইটেক খাতের উৎপাদনশীলতা দেশের সাধারণ অর্থনৈতিক খাতের তুলনায় 2.2 গুণ বেশি, ফলে মেধা কেবল একমুখীভাবে প্রবাহিত হচ্ছে, যা অন্যান্য খাতের ডিজিটালাইজেশনকে বাধাগ্রস্ত করছে। কোনো কারণে যদি হাইটেক খাতের গতি কমে যায়, তবে পিছিয়ে থাকা সাধারণ খাতগুলোর পক্ষে পুরো অর্থনীতির বোঝা বহন করা অসম্ভব হয়ে পড়বে। ইসরায়েলের প্রযুক্তিগত সক্ষমতার একটি বড় উৎস হল তাদের প্রতিরক্ষা খাত। দেশটির প্রতিরক্ষা শিল্প কেবল সামরিক প্রয়োজনেই ব্যবহৃত হয় না, বরং এটি তাদের অর্থনীতির শক্তিশালী রপ্তানি ইঞ্জিন। 2023 সালে দেশটির প্রতিরক্ষা রপ্তানি $13.1 বিলিয়ন পৌঁছায়। বিশেষ করে মারিব বাহিনীর গোয়েন্দা ইউনিট যেমন ইউনিট 8200কে বাণিজ্যিক সাইবার সিকিউরিটি এবং এআই খাতের জন্য প্রধান ট্যালেন্ট পাইপলাইন হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই মারিব অভিজ্ঞতাই এনভিডিয়া বা গুগলের মতো বিশ্বখ্যাত টেক জায়েন্টদের ইসরায়েলে বড় গবেষণা কেন্দ্র খুলতে আকৃষ্ট করছে। তবে 2022 সালের পর থেকে প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি এবং ঋণের চাপ নতুন উদ্বেগ তৈরি করেছে। ক্রমবর্ধমান প্রতিরক্ষা ব্যয় এবং ঋণের বোঝা যদি দীর্ঘস্থায়ী হয়, তবে এটি একটি দুষ্টচক্র তৈরি করতে পারে, যেখানে বিশাল ঋণভার মেটাতে গিয়ে বেসরকারি খাতের জন্য বরাদ্দ সংকুচিত হয়ে পড়বে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল ও লেবানন 10 দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, যা বৃহস্পতিবার 16 এপ্রিল ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম বিকেল 5টা বাংলাদেশ সময় রাত 3টা থেকে কার্যকর হবে। বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দিয়েছেন। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার চমৎকার আলোচনার পর এই সিদ্ধান্ত এসেছে বলেও জানালেন ডোনাল্ড ট্রাম্প। দেশ দুইটি যুদ্ধবিরতির ঘোষণা দিলেও ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার নাম উল্লেখ করেননি মার্কিন প্রেসিডেন্ট। ইরান সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠীর সঙ্গেই ইসরায়েলের রক্তক্ষয়ী সংঘাত চলছে। উল্লেখ্য, গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর উপস্থিতিতে 34 বছরের মধ্যে প্রথমবারের মতো ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিরা বৈঠকে বসেন। ডোনাল্ড ট্রাম্প তার পোস্টে জানান, দেশটির ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান ড্যান রেইডিন কেইনকে লেবানন ও ইসরায়েলের সঙ্গে মিলে একটি স্থায়ী শান্তি অর্জনের লক্ষ্যে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি। যা নিয়ে তিনি বলেছেন, বিশ্বের 9টি যুদ্ধ থামানোর গৌরব আমার রয়েছে। এটি হতে যাচ্ছে আমার 10ম সাফল্য, তাই চলুন কাজটি শেষ করি।